পুলিশের সাবেক আইজি বেনজির তিনি গ্রেপ্তার হয়েছেন দুবাইতে, এরকম একটি খবর বাংলাদেশের পত্রপত্রিকায় রীতিমতো লিড নিউজ হয়েছে। 12 তারিখে তিনি গ্রেপ্তার হয়েছেন চলমান মাসের। আর এই খবরটি সরকারিভাবে বাংলাদেশে জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাইয়ের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবার যিনি প্রধান ব্যক্তি, যার নেতৃত্বে মূলত এই ইন্টারপোল পরিচালিত হয়, তো তার পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই বিষয়টি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কাদের সাহেব নিশ্চিত করেছেন। বেনজির সম্পর্কে বলবো, অন্যান্য বিষয় সম্পর্কে বলবো, তার আগে বলে নেই যে এই এত বড় একটা ঘটনা ঘটলো, এজন্য সবার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। ধর্মের কাল বাতাসে নড়ে। এই পৃথিবীতে কোনো মানুষ অন্যায় করে পার পায় না। কিয়ামতের বিচার পরে, আগে এই দুনিয়াতে বিচার হতে হবে, এবং বিচার হয়। প্রতিটি ঘটনা আমরা দেখলাম। আওয়ামী লীগ জমানাতে যারা অন্যায় করেছেন, অপকর্ম করেছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন, একটি লোক রক্ষা পাননি। আর এখন এত বিরূপ অবস্থা, সেই বিরূপ অবস্থার মধ্যেও আওয়ামী লীগ আমলে সৎ ছিলেন, অন্যায় করেননি। এই জমানাতে তাদের কিছু হয়নি, তারা দিব্যি ভালো আছেন। অনেকে সসম্মানে মারা গেছেন, অনেকে দুর্ভোগ পোহাতেই হয়নি। কিন্তু সেই একটা ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে একেবারে সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে পুলিশের প্রধান, যারাই অন্যায় করেছেন, প্রত্যেকটা মানুষের জীবন এই গত 2 বছরে তছনছ হয়ে গেছে। এরপর কেন মানুষ অন্যায় করে, কেন মানুষ জুলুম করে, আমার মাথায় আসে না। যেটা বলছিলাম যে বেনজিরের যে গ্রেপ্তার, ব্যক্তিগতভাবে আমি খুশি হয়েছি একজন নাগরিক হিসেবে, খুশি হয়েছে একজন মুসলিম হিসেবে, ধর্মবিশ্বাসী হিসেবে, খুশি হয়েছে একজন মানুষ হিসেবে। একজন প্রধানমন্ত্রী ধরেন, একজন আইজি ধরেন, সেনাবাহিনীর প্রধান ধরেন, আর একজন কৃষক ধরেন, আসলে মানুষ হিসেবে আল্লাহর কাছে সবাই সমান। আল্লাহ কাউকে কৃষক বানান, কাউকে রাজা বানান, কিন্তু একই তাদের আকার এবং আকৃতি, তাদের চাহিদা, কামনা, বাসনা, তাদের শরীরের রক্ত, মাংস, হাড্ডি সব কিছু সেম। তো সেখানে আল্লাহর দয়ায় মানুষ যখন কোনো একটা বড় পর্যায়ে পৌঁছে গিয়ে কৃষকের উপর জুলুম করে, মজুরের অর্থ ছিনিয়ে নেয়, মজলুমকে তার দুর্বলতার সুযোগ নিয়ে তার সর্বশেষ যে সম্পদটুকু ছিনিয়ে নেয়, তখন আল্লাহর আরশের আজিম পর্যন্ত কাঁপতে থাকে। বেনজির এমন একজন মানুষ, মানে কখনো ছাত্রলীগ করেছেন, কখনো আওয়ামী লীগ করেছেন, বা হোয়াট ডাজ ইট মিন, ছাত্রলীগ করলো, আওয়ামী লীগ করলো, তাতে কি? তিনি ক্ষমতায় বসে যে কাজগুলো করেছেন, এটার একটা যৌক্তিকতা দেখান। একটি মধ্যবিত্ত, গোপালগঞ্জের একটি মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। এই পরিবারের যারা লোকজন, একমাত্র সে ছাড়া প্রায় সবাই সৎ, যোগ্য, এবং যে যার মতো করে জীবন নির্বাহ করছে। তারা বেনজিরকে পরিচয় দেয় না। বেনজির তার নিজের পরিবারের মধ্যে বলতে গেলে কুলাঙ্গার। 2 নম্বর হলো বেনজিরের যে কর্মকাণ্ড, বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে তার স্ত্রীর কর্মকাণ্ডের কারণে বেনজিরের মা খুব কষ্ট নিয়ে মারা গেছেন। উনি জীবিত আছেন কিনা আমি বলতে পারবো না, সম্ভবত মারা গেছেন, কিন্তু উনি অনেক কষ্ট পেয়েছেন, এটা আমি জানি। এরপর তার যে ব্যক্তিগত জীবন, তার যে নারী লিপ্সা, তার যে অর্থ লিপ্সা, তার যে ক্ষমতা লিপ্সা, তার যে দাম্ভিকতা, সব মিলিয়ে সে দুর্নীতিবাজদের কাছে একটা আইকনে পরিণত হয়ে গিয়েছিল। এবং সে যেভাবে দাম্ভিকতা করে, এবং যেভাবে শেখ হাসিনার পতনের শেষ দিকে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন বুক ফুলিয়ে এয়ারপোর্ট দিয়ে, যদি তিনি ধরা না পড়তেন তাহলে ধরে নেওয়া হতো যে অপকর্ম করে আসলে সবাই রক্ষা পেতে পারে।
তিনি যদি ধরা না পড়তেন তাহলে বহু মানুষ বেনজির হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু তার এই যে গ্রেপ্তার, এই গ্রেপ্তারের ফলে প্রথমত তার অনুসারী যারা আছেন দলের পুলিশের মধ্যে, সকলের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বেনজির মতো অন্য যে সকল দুর্নীতিবাজ পুলিশ কর্তারা ইন্টারপোলের মামলা মাথায় নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। এর মধ্যে দুবাইতে অনেকে আছেন, আমেরিকাতে অনেকে আছেন। তাদের অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। একই সঙ্গে এই মুহূর্তে যারা দুর্নীতি করছেন এবং যারা বেনজির হওয়ার চেষ্টা করছেন, তাদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। এটি ইতিবাচক। মানুষ আল্লাহকে স্মরণ করবে। এই যে ঘটনাটাগুলো ঘটলো, আমরা তো বেনজির যখন ক্ষমতায় ছিলেন তার চোখের দিকে তাকিয়ে কথা বলার মতো মানুষ তো ছিল না। একটা টেলিভিশন টক শোতে তিনি কথা বলছিলেন, তার সঙ্গে নুরুল কবির সাহেব কথা বলছিলেন। আপনি তো জানেন যে নুরুল কবির বা কিছু মানুষ আছেন যারা অনেস্ট, সৎ, এবং সৎ মানুষের একটু রাগ বেশি থাকে, তারপরে অনেকে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে তারা কথা বলার চেষ্টা করে। নুরুল কবিরও সেইভাবে সেদিন কথাবার্তা বলার চেষ্টা করছিলেন এবং সেখানে প্রকাশ্য টেলিভিশনের সামনে যেভাবে নুরুল কবিরকে তিনি ধমক দিচ্ছিলেন, অ্যাজ ইফ মনে হচ্ছিল তিনি সম্রাট আকবর, অথবা তিনি এমনভাবে ধমক দিচ্ছিলেন মনে হয় যেন অ্যাডলফ হিটলার। আর তার নর্মালি নুরুল কবির সাধারণত খুবই মুখরা টাইপের মানুষ, তিনি উত্তর করেন। কিন্তু বেনজির এরকম একটা ভয় রাজত্ব কায়েম করেছিলেন যে তার ধমক খাওয়ার পরে নুরুল কবির অনেকটা চুপসে গিয়েছিলেন। সেদিন কেন যেন আমার মনে হয়েছিল যে দুর্ভাগ্য বেনজিরকে তাড়া করছে। বেনজির সাহেবকে আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেক আগের থেকে চিনি, ঘনিষ্ঠভাবে চিনি। সম্পর্ক তার সঙ্গে আমার কখনো ভালোও ছিল না, কখনো খারাপ ছিল না, কিন্তু একটা অসাধারণ সামাজিক সম্পর্ক ছিল। তিনি আমার লেখা পড়তেন, তারপরে টকশো শুনতেন, সব মিলিয়ে কিন্তু তার এই কর্মকাণ্ডগুলো কোনো অবস্থাতেই আমার এই তার সাথে যে আমার যে সম্পর্ক, এটি আমাকে আহ্লাদিত করে না। বাকি দুজন যারা পুলিশের যারা অন্যান্য যারা আইজি হয়েছেন, জাভেদ পাটোয়ারি হয়েছেন, মামুন সাহেব হয়েছেন, শহীদুল সাহেব হয়েছেন, এদের সবার সঙ্গে, মামুন সাহেবের সঙ্গে ব্যক্তিগত আমার কোনো সম্পর্ক নাই বা ছিল না, কিন্তু বাকি যারা আছেন তাদের সবার সঙ্গে, হাসান মাহমুদ সহ সবার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়েছে। এবং কয়েকজনের সাথে শহীদুল সাহেবের সঙ্গে তো ব্যক্তিগত সম্পর্ক একেবারে বন্ধুর পর্যায়ে, শহীদুল হক সাহেবের সঙ্গে একেবারে বন্ধুর পর্যায়ে ছিল। এখন সে দুর্নীতি করে যা কিছু করে সেটা তার ব্যাপার, বা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেটা অন্য ব্যাপার, কিন্তু অ্যাজ এ ম্যান হিসেবে ফ্রেন্ডলি, তারপরে শেষে বিনয়ী, কোঅপারেটিভলি শহীদুল হক সাহেবের কাছ থেকে আমরা যে ব্যবহারটা পেয়েছি এটা অন্য কোনো আইজির কাছ থেকে পাইনি। এনিওয়ে, তো সেক্ষেত্রে সবাই কিন্তু সাফারার, সবাই জেলের মধ্যে আছেন, অনেকে পালিয়ে আছেন, অনেকে দেশে আসছে না, কিন্তু বেনজির একেবারে শেষ সময় পর্যন্ত তিনি বুক ফুলিয়ে চলছিলেন। দুবাইতে তিনি বুক ফুলিয়েছিলেন এবং তার এই যে অহমিকাবোধ, এই অহমিকাবোধের কারণে তিনি কি করলেন, সেখানে গ্রেপ্তার হলেন। এবং এটা প্রকৃতির একটা, যাকে বলা হয়, বিচার। আপনারা হয়তো অনেকে জেনে খুশি হবেন যে তার সঙ্গে আসলে আওয়ামী লীগের কারোর কোনো রকম সম্পর্ক ছিল না। হি ওয়াজ নাইদার রিপ্রেজেন্টিং আওয়ামী লীগ, নাইদার প্রাইম মিনিস্টার। শেখ হাসিনাও তাকে পছন্দ করতেন না, কিন্তু কি করে যেন গোপালগঞ্জ বাড়ি কি করে যেন একটা চেইনে এসে তিনি আইজি হয়ে গেলেন। কিন্তু আইজি হওয়ার পরে তার যে ব্যক্তিগত কর্মকাণ্ড, সেই ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে শেখ হাসিনা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তিনি যখন ডিজি র্যাব ছিলেন, ঠিক সেই সময় পুরো ডিজি অফিস, র্যাবের অফিসটিকে তিনি একটা মিনি পতিতালয় বানিয়ে ফেলেছিলেন তার নিজের জন্য। শোবিজ জগতের যত রকম তারকা রয়েছে, বেশিরভাগ তারকাকে তিনি ভোগ করেছেন। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা গিয়েছে, টাকার কারণে হোক অন্য কারণে হোক। এবং একজন তারকার জন্য আর একজন রাজনৈতিক নেতা, তার সঙ্গে তার হাতাহাতি মারামারি পর্যন্ত হয়েছে। শোনা কথা, অনেকে জানেন কে, ভোলার একজন প্রমিনেন্ট রাজনীতিবিদ, দক্ষিণবঙ্গের রাজনীতিবিদ, তার ভাগ্নের সঙ্গে এক নায়িকার প্রেম ছিল, সেই নায়িকাকে আবার বেনজির নিয়ে আসছে, সেটা নিয়ে মারামারি হয়েছে।
এর বাইরে শোবিজের আর একজন নায়িকা, টেলিভিশনের নায়িকা, খুবই জনপ্রিয় নায়িকা। সেই জনপ্রিয় নায়িকার সঙ্গে তার যে নষ্টামি, সেই নষ্টামি কোনো ভদ্রলোক মানে পুলিশ বাহিনীকে রীতিমতো কলঙ্কিত করে ফেলেছে। এবং সেই নায়িকা মূলত ভারতের রয়ের এজেন্ট রূপে বারবার প্রকাশ্যে বেনজিরের শয্যাসঙ্গী হয়েছে। ফলে ভারতের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, তার সাথে কোনো সম্পর্ক ছিল না শেখ হাসিনা, তার সাথে কোনো সম্পর্ক ছিল আওয়ামী লীগের। কিন্তু পুরো আওয়ামী লীগ শেখ হাসিনাকে ডুবানোর জন্য যা যা করা দেখে বেনজির করেছে। ফলে কি হলো দেখেন, সে কিন্তু ক্ষমতা হারানোর পর অনেকটা আইসোলেটেড হয়েছিল। কিন্তু কালের কণ্ঠ নামক পত্রিকাতে তার সম্পর্কে যে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হলো, আমরা জানতাম যে সে দুর্নীতি করেছে, কিন্তু এত দুর্নীতি, আমরা জানতাম সে অন্যায় করেছে, কিন্তু এত অন্যায়, আমরা জানতাম সে অন্যায় করেছে কিন্তু তার স্ত্রী অন্যায় করছে, তার শালা অন্যায় করছে, তার এজেন্ট অন্যায় করছে, তার ক্যাশিয়ার অন্যায় করছে, গরুর ব্যবসা থেকে হোটেল ব্যবসা, 5 তারকা হোটেল ব্যবসা, কক্সবাজারের সবচেয়ে নামকরা 5 তারকা হোটেল একটা আইজি সেটার মালিক, তার যে 2টো রিসোর্ট, বড় বড় 2টো রিসোর্ট, বড় বড় 2টো শিল্প গ্রুপের সঙ্গে তার সম্পৃক্ততা, এ কি করে সম্ভব? এ তো ডাকাতি করলেও সম্ভব নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্ত অর্থ চুরি করলেও সম্ভব নয়। তাহলে সে করেছেটা কি? সে কি মাদক চোরা কারবারি করেছে? সে কি স্বর্ণ চোরা কারবারি করেছে? সে কি আন্ডারওয়ার্ল্ড ডনের মতো পুরো বাংলাদেশকে একটা গোল্ডেন ট্রায়াঙ্গেল হিসেবে বিশ্বের মাদক এবং অস্ত্র স্বর্ণ চোরা কারবারিদের সে কি একটা স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছিল বাংলাদেশে? আদারওয়াইজ এত টাকা তো হওয়ার কথা না। কালের কণ্ঠের রিপোর্টগুলো আপনি যদি পড়েন, আপনার গা শিহরে উঠবে। সেই কাজগুলো তিনি করেছেন। তারপর আবার সে টাকা পয়সা নিয়ে দ্বিধার্থে তিনি দেশের বাইরে চলে গেছেন। তার স্যুট, তার কোট, প্যান্ট, টাই, জামা কাপড়ের যে ফিরিস্তি, যেভাবে আমরা দেখেছি, যেভাবে দুর্নীতি দমন কমিশন সেগুলো উদ্ধার করেছে, এবং দুর্নীতি দমন কমিশনের মামলায় এই বেনজির মতো হাই প্রোফাইলের একজন অন্যায়কারী, একজন জুলুমবাজের যে গ্রেপ্তার, এবং এটা এই সময়টাতে দুবাইতে হলো, এটি পরিবর্তিত বিশ্বে, পরিবর্তিত বাংলাদেশে একটি নতুন মাইল ফলক স্থাপন করবে। ব্যক্তিগতভাবে আমি আবার মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ, এই অল্প সময়, ক্ষুদ্র জীবন, কিন্তু তুমি দেখিয়েছো আমাকে যে অন্যায় করলে কেউ কখনো পার পায় না। কাজে তোমার সাহায্য চাই, তোমার পানাহা চাই, তোমার আশ্রয় চাই, যেন এসব বেনজিরদের মতো অন্যায়কারীদের মতো করে আমার নফস, আমার শরীর, আমার মন যেন কখনো অন্যায়ের দিকে ধাবিত না হয়। আরও প্রার্থনা করি এই বেনজিরের ওসিলায়, আল্লাহ তুমি এই বেনজিরের রক্ত, বেনজিরের মন, মানসিকতা, চরিত্র থেকে আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করো, আমার সন্তান সন্ততি এবং বংশধরদেরকে রক্ষা করো। আমার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, এটা আমার একান্ত একটা, যাকে বলা হয় বিশ্লেষণ শেখ হাসিনার সম্পর্কে। নেগেটিভও না, পজিটিভও নয়। তাকে নিয়ে তার পক্ষ এবং বিপক্ষের যারা লোকজন রয়েছেন সত্যিকার অর্থে আসলে কি ভাবেন, বা আওয়ামী লীগের পক্ষের লোক এবং বিপক্ষের লোক সত্যিকার অর্থে কি ভাবেন, সে বিষয়টা নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই বিষয়গুলো বলার চেষ্টা করব। যেমন তার বিপক্ষের যারা লোকজন, শেখ হাসিনার বিপক্ষের যারা লোকজন, তারা তাকে যতটা সম্ভব ছোট করা যায়। তার ব্যক্তিগত চরিত্র, তার যে বংশমর্যাদা, লেখাপড়া, তার পরিবার, তার ছেলে মেয়ে, তার স্বামী, তার সংসার, সব কিছুর মধ্যেই তারা বড় বড় কলঙ্ক খুঁজে বেড়ায়। আপনাদের মনে আছে যে আওয়ামী লীগের সভানেত্রী তার বিরুদ্ধে একেবারে বলতে গেলে রাষ্ট্রীয় প্রণোদনা দিয়ে একটা বই বের হয়েছিল, আমার ফাঁসি চাই, মতিউর রহমান রেন্টু। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমি বইটি পড়িনি, এবং আমার আগামী প্রজন্মেও আসলে এই ধরনের নেতিবাচক জিনিস পড়ার কোনো আগ্রহ নেই। মূল কারণ হলো, যারা মানে যে কোনো প্রয়োজনে আপনার সঙ্গে থাকবে, আর প্রয়োজন শেষ হয়ে গেলে আপনার বদনাম করবে অন্য জায়গাতে গিয়ে,
এই মানুষগুলো জাহান্নামের কীট। দ্বিতীয়ত হলো যে আপনার স্ত্রী হোক, আপনার সন্তান হোক, আপনার বন্ধু হোক, বান্ধব হোক, আপনার গোপন কথাগুলো, ব্যক্তিগত কথাগুলো, সেটা সত্য হোক মিথ্যা হোক, যখন আপনার শত্রুদের হাতে তুলে দেয়, কিয়ামত পর্যন্ত এই ধরনের মানুষের, যাকে বলা হয়, উপরে আল্লাহর লানত। তো কাজে সেই যে মতিউর রহমান রেন্টু আমার ফাঁসি চাই লিখে গিয়েছে, একটা সময় শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল, স্নেহ ছিল, ভালোবাসা ছিল। কিন্তু এই মানুষটি যখন এই বিষয়গুলো তার শেখ হাসিনার প্রতিপক্ষের হাতে তুলে দিয়েছে, সেটা যাই থাকুক না কেন, ওটা নিয়ে আগ্রহ থাকা মানে এক ধরনের অপরাধ। মানে আমার এই ধরনের অপরাধ ছিল না। আপনি ধরুন বেগম জিয়ার সঙ্গে তো অনেকের সম্পর্ক ভালো ছিল, তারপর শেষে সাইফুর রহমান সাহেব বলেন, তারপর বিএনপি অন্তত 1 ডজন নেতা আছেন যাদেরকে তিনি স্নেহ করতেন, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। এখন অনেক সময় অনেক কথা তিনি হয়তো বলেছেন, সেটি ইতিবাচক নেতিবাচক, একান্ত ব্যক্তিগত হোক, কখনো হাস্যচ্ছলে। এখন সেই কথাগুলো যদি সেই লোকগুলো আওয়ামী লীগের হাতে তুলে দেয়, কোনো অবস্থাতেই সেই লোকগুলো ভালো মানুষ নয়, এটা হলো স্বাভাবিক। তো এরকম শেখ হাসিনাকে নিয়ে তার প্রতিপক্ষের যে চিন্তা চেতনা, তার ঠিক রিভার্স চিন্তা চেতনা হলো আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী। কিছু মানুষ আছে তাকে অন্ধের মতো ভালোবাসেন আওয়ামী লীগের, কিছু মানুষ আছে অভিমান করেন যে আমাকে কেন অমুকের চাইতে বেশি ভালোবাসে না, বা আমাকে কেন অমুকের চাইতে শেখ হাসিনা কম ভালোবাসেন। এটার একটা শ্রেণী আছে। কিছু মানুষ আছে তার দ্বারা সরাসরি উপকার পেয়েছেন, তারা ওই 1 বার 2 বার 3 বার উপকার পেয়েছেন, তার প্রতি কৃতজ্ঞ। কিছু মানুষ আছে যাদের তাকদীর, জীবন শেখ হাসিনা জীবনের সঙ্গে মিলে গেছে। বিশেষ করে এই মুহূর্তে যারা ভারতে আছেন, বিদেশে পালিয়ে আছেন এবং জেলখানাতে আছেন। শেখ হাসিনা আছেন তো তারা আছেন, শেখ হাসিনা নেই, তাদের কোনো অস্তিত্ব নেই। তো এই মানুষগুলো শেখ হাসিনাকে মনে করেন সুপার লেডি এবং তার দ্বারা সব কিছু সম্ভব, এবং সবসময় এটা আশা করেন যে এই লোকগুলো আসলে যদি শেখ হাসিনা কখনো সুযোগ পান বা পাবেন, তাহলে তিনি ফিরে আসবেন। এই গেল এক শ্রেণীর লোক। আরেক শ্রেণীর লোক আছেন, মানে আমি নিজে দেখেছি, তারা খুবই জ্ঞানী, গুণী, বুদ্ধিমান। তারা মনে করেন যে শেখ হাসিনার ভিতরে কিছু অলৌকিক ক্ষমতা আছে। এখন সেই অলৌকিক ক্ষমতা কেন আছে, কিভাবে আছে, তারা বলতে পারেন, কিন্তু অনেক বড় বড় মানুষের মুখে আমি শুনেছি এবং তারা বিশ্বাস করেন। এই যে সংসদে আবু সাইদ স্বপন নামের একজন সংসদ সদস্য, তিনি হুইপ ছিলেন। তো তিনি একবার বললেন যে শেখ হাসিনাকে হজরত ডাকা উচিত। হজরত মানে জনাব, আরবি একটা শব্দ, সম্মানজনক একটা শব্দ। তো এগুলো আমরা ইসলামী তাহজিব এবং তমুদ্দুনের ক্ষেত্রে ব্যবহার করি। বাংলাদেশে সাধারণত যারা এই কোরআন পড়ান, কোরআনের ওয়াজ করেন, মাহফিল করেন, পীর হতে চান বা পীর হন, তাদের নামের আগে আমরা আল্লাহ হজরত, হজরত, হজরতুল আল্লাম, এই শব্দগুলো ব্যবহার করি। তো বা আল্লামা শব্দটি ব্যবহার করি। তো ঠিক সেই দিক থেকে বলতে গেলে আবু সাইদ স্বপন তাকে যে হজরত বলার চেষ্টা করছেন, সেটা হলো তিনি আধ্যাত্মিকভাবে এরকম একটা পর্যায়ে চলে এসেছেন। এখন আমরা বাইরে সবাই খুব ঠাট্টা করেছি, মস্কারা করেছি, স্যা স্যা স্যা, এটা কি ধরনের দালালি, তেলের একটা সীমাবদ্ধ আছে। কিন্তু আপনি যদি আবু সাইদ স্বপনের বুকের মধ্যে একেবারে স্টেথোস্কোপ লাগিয়ে দেখেন, তাহলে দেখবেন যে ওর অন্তর থেকে এই কথাটা বলেছেন। মানে উনি ওনার অন্তর থেকে এই কথা বলেছেন। আবু সাইদ স্বপন হয়তো আমাদের সমসাময়িক বন্ধু হবেন বা ছোট ভাই হবেন, এই জন্য ভুলক্রমে ও বের হয়ে গেছে। কিন্তু যেহেতু তিনি একটি দলের সংসদ সদস্য ছিলেন, সো তার সম্মানে উনি বলাটাই বাংলা ব্যাকরণ অনুযায়ী বৈধ বা সঠিক। দ্বিতীয়ত আপনাদের মনে আছে যে একজন খুব ভদ্রলোক মানুষ ছিলেন, পরিকল্পনা মন্ত্রী। তো সেই পরিকল্পনা মন্ত্রী তিনি একবার বলেছিলেন, আব্দুল মান্নান সাহেব,
যে শেখ হাসিনা যেভাবে দেশ জাতির জন্য কাজকর্ম করেন, এই জন্য আল্লাহর উচিত বা তার জন্য জান্নাত পাওয়া ফরজ বা তার জান্নাত পাওয়া উচিত, এই ধরনের কথা। আপাত দৃষ্টিতে এই কথাগুলো খুব শিরক মনে হতে পারে, বেদাত মনে হতে পারে, অনেক কিছু। কিন্তু ওই ভদ্রলোক হয়তো তিনি শেখ হাসিনাকে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছেন, সেই অ্যাঙ্গেলে মানে তিনি তাকে ওইভাবে মনে করেছেন। ব্যক্তিগত জীবনে শেখ হাসিনা খুবই ধর্মপরায়ণা, নামাজ পড়েন, কালাম পড়েন, তসবি করেন, তাহলিল করেন, কোরআন শরীফ পড়েন, অন্যান্য বইপত্র পড়েন এবং ব্যক্তিগত জীবনে খুবই ধর্মপরায়ণা এবং বিশ্বাসী, ধর্মে বিশ্বাসী। এটা ভণ্ডামি নয়, এটা আমি বলতে পারি ব্যক্তিগতভাবে। আমার সাথে একবার যাকে বলা হয় কর্নেল অলি সাহেবের কথা হলো। তো কর্নেল অলি কোনো একটা সময় শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন একটা জায়গাতে। তো উনি ভোর 5টার সময় ওনার সঙ্গে দেখা করলেন, ভোর 5টার সময় শেখ হাসিনার সঙ্গে। তো তিনি বললেন যে ইট ওয়াজ অ্যামেজিং। আমি গিয়ে দেখি যে সেই ভোর 5টার সময় সে নামাজ পড়ে ওড়না মাথায় দিয়ে শি ইজ ওয়েটিং ফর মি, আমার জন্য অপেক্ষা করছেন। এবং অত সকালবেলা, ভোর 5টার সময় অত সকালবেলা সে নামাজ পড়া সত্ত্বেও তিনি আমার জন্য সকালের নাস্তা একেবারে টেবিলে রেডি করে বসে আছেন। তো এই যে তার যে মানবিক গুণাবলী, তার দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন কর্নেল অলি, কিন্তু তার এই মানবিক গুণাবলী তিনি ভুলতে পারেন না। আবার ধরুন ব্যারিস্টার রফিক সাহেব, ব্যারিস্টার রফিকুল হক, ওনার সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। তা আমি, আমার স্ত্রী, তারপর ব্যারিস্টার রফিক, আমরা একবার বেড়াতে গেলাম, গাজীপুরে বেড়াতে গেলাম। তো এবং বেড়াতে বেড়াতে একটা সময় আমরা হুমায়ুন আহমেদের যে বাড়ি, সে বাড়িতেও গেলাম। তো ওখানে উনি আমাদের জন্য ওনার বাসা থেকে খাবার নিয়ে গিয়েছিলেন, সেই খাবার ওনার লোকজন পরিবেশন করলেন। উনি কথা প্রসঙ্গে বললেন যে রনি দেখো, আমার সাথে তো দুই নেত্রীরই সম্পর্ক ভালো ছিল। তো দুটো অনুষ্ঠানে গিয়েছি। তো বেগম জিয়ার অনুষ্ঠানে যখন যেতাম, সব লোকজন সেই উনি কখনো খেয়ালও করতেন না যে আমি এসেছি বা আসিনি। সবাই বলেন যাও 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 বা যান যান যান, ও একটু সালাম দিয়ে আসেন। তো লোকজনের জোরাজোরিতে আমাকে হয়তো, আমি সামনে গেলাম, গিয়ে তাকে একটা সালাম দিলাম, তিনি ওই দূর থেকে বসে সালাম নিলেন, আমি চলে আসলাম। আর অন্যদিকে শেখ হাসিনা, সে আমাকে গালাগালি করবে, খোঁটা দিবে, সব কিছু করবে। কিন্তু শেখ হাসিনা অনুষ্ঠানে যদি আমি কখনো যাই, সে মঞ্চ থেকে নেমে আসবে, তারপর আমার হাতটা ধরবে, আমার সঙ্গে কথা বলবে, কথা বলে তারপরে তার লোকজনকে বলবে যে উনি যাচ্ছেন, গাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসো। এখন এটা তো বাঙালির যে এই যে কালচার, এই যে কার্টিসি, এটা তো আমি ভুলতে পারছি না। ফলে সে যা কিছু করে, গালাগালি করে, কিন্তু শেখ হাসিনার এই কার্টিসি আমি ভুলতে পারছি না। তো এটা হলো ব্যারিস্টার রফিকুল হকের কথা। কর্নেল অলির কথা বললাম। এইভাবে আরো অনেকের মানে ব্যক্তিগত জীবনের অনেক স্মৃতি আছে। আমি যেমন একবার মানে খুবই বিশ্রী একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম নতুন এমপি হওয়ার পরে। সেটা হলো আমার এলাকাতে 2009 সালে হেলিকপ্টার যাবে। এখন সেই গ্রামের যারা লোকজন, তো পটুয়াখালীতে গলাচিপাতে সিডর বা আয়লা এরকম কিছু একটা হলো 2009 সালে। এখন প্রচণ্ড আয়লা। তো ঢাকা থেকে জাহাঙ্গীর কবির নানক, তারপরে সেই যাকে বলা হয় খাদ্যমন্ত্রী রাজ্জাক সাহেব, তার সবাই যাবেন রাঙ্গাবালি, মানে সাবেক মন্ত্রী মাহবুব রহমান সাহেবের এলাকাতে, আর গলাচিপাতে যাবেন না। এখন গলাচিপার লোকজন, সাধারণ নেতাকর্মীরা, ভাই এটা কি হলো, আপনার কি কোনো দাম নাই, আপনার কি কোনো পত্তা নাই, আপনি যদি মন্ত্রীরা আসলো, তারা যদি সেই হেলিকপ্টার যদি গলাচিপাতে নামায়, তাহলে আমাদের কোনো মুখ থাকে, আমরা আপনার দল করি, এই সরাসরি রাঙ্গাবালি যাবে, খেপুপড়া যাবে, তো মাহবুব মিয়ার যাকে বলা হয় দাম বেড়ে যাবে। তো আমার আসলে এমন অবস্থা হয়ে গেলো যে আমি নিজেও কনফিউজড হয়ে গেলাম। তো তখন আমি রাজ্জাক সাহেবকে টেলিফোন করলাম, খাদ্যমন্ত্রী। তিনি বললো যে রনি, এটা তো আমার আসলে কিছু করার নেই। এই কারণ হলো যে এই হেলিকপ্টার যায়, সিভিল এভিয়েশনের প্রোগ্রাম করা থাকে এবং এটা আর্মির হেলিকপ্টার, ওরা সব কিছুই নিয়ন্ত্রণ ওইভাবে করে দেয়। তা আমি তখন সেই রাত্রি 10টার দিকে, এই তখন যমুনাতে শেখ হাসিনা থাকেন, সোজা তার কাছে চলে এলাম। দেখি উনি ওনার রুমে বসে
অনেক ভিজিটার আছে, আমিও গেলাম। তো হেসে দিলেন, এমপি সাহেব কী খবর? তা বললাম যে আপা এই ঘটনা। তো সে হেসে দিলেন, হেসে দিয়ে বললেন কোনো অসুবিধা নেই, রাজ্জাককে বলো যেভাবে হোক হেলিকপ্টার আগে গলা চিপে যাবে, তারপর অন্য জায়গায় যাবে। এখন খুব ছোট্ট একটা বিষয়, কিন্তু সেভাবে হয়েছিল সেই ঘটনা আর কি। তো রাতে 10টার সময় আমি আসলাম খুব খুশিতে হয়ে, সেই প্রচণ্ড মানে যাকে বলা হয় ঝড় বৃষ্টির মধ্যে আমার যে মানসিক অবস্থা, এটা আমি কখনো ভুলতে পারবো না। এনিওয়ে, তো এইভাবে যারা শেখ হাসিনার কাছের লোক, তারা মনে করেন যে শেখ হাসিনার এরকম কতগুলো অলৌকিক গুণ আছে। শেখ হাসিনা নিজেও মনে করেন, তিনি নিজেও মনে করেন যে তার ভিতরে কতগুলো অলৌকিক ক্ষমতা রয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে, যেমন আপনি দেখেন প্রায় সে বক্তব্য বলে যে আমার তো আসলে গণভবনে মরে যাওয়ার কথা, আই ওয়াজ ইউজড টু ডাই। অথবা তিনি মনে করেন যে 21 আগস্টে তার উপর যেভাবে গ্রেনেড হামলা হয়েছিল, তার মরে যাওয়ার কথা। তারপর চট্টগ্রাম এরশাদ আমলে যেভাবে তার জনসভাতে গুলি চালানো হয়েছিল, তার মরে যাওয়ার কথা। এরপরে আওয়ামী লীগ বিএনপির জমানাতে তিনি একবার ট্রেনে করে যাচ্ছিলেন যশোরে, সেখানেও তার উপর গুলি চালানো হয়েছিল, তিনি বেঁচে গেছেন। এরপরে এরশাদ জমানাতে আবার তিনি যখন 32 নম্বরে থাকতেন, তখন এই আততায়ী পাঠিয়ে সরাসরি ব্রাশ ফায়ার করা হয়েছে, 32 নম্বরে ওয়াল টোয়াল সব ছিদ্র করে দেওয়া হয়েছে। তো তিনি মনে করেন যে এই যে বারবার তার উপর যে আক্রমণ হয়েছে, তারপর তিনি বেঁচে আছেন, এর মধ্যে কিছু অলৌকিকত্ব আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে কিছু কাজ করাতে চান। আর এই যে ঝক্কি ঝামেলাগুলো আসছে, এতে তার সাহস বাড়ছে, তার শক্তি বাড়ছে। এবং তিনি নিজেই একাধিকবার আমাদেরকে বলেছেন যে যখনই একটা বিপদ আসে, বিপত্তি আসে, আমি ভেঙে পড়ি 1 দিন 2 দিন 3 দিন, এরপর যখন আমি জেগে উঠি, তখন আমার শক্তিমত্তা দ্বিগুণ 3 গুণ 4 গুণ হয়ে যায়। উনি বলতেছিলেন 2009 সনে প্রথম যে 9th পার্লামেন্ট হলো, 9ম পার্লামেন্টের প্রথম বৈঠকে উনি বলতেছিলেন যে আমি যখন জেলে ছিলাম 11 সময়, বলে বিশ্বাস করুন আমার মনে হতো আজকে আমার জীবনের শেষ দিন, আমি বোধহয় আর বাঁচবো না, নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, হতাশ ছিলাম। এবং বাইরের যে অবস্থা, যে ভীতি ছড়িয়ে পড়েছে, কোনোদিন আওয়ামী লীগ দাঁড়াবে, অর্গানাইজ হবে, এটা আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি। কিন্তু আল্লাহর কি মহিমা যে এই যে একটা ব্রুট মেজরিটি নিয়ে আমি এই 2 বছরের মাথায়, 1.5 বছরের মাথায় আবার ক্ষমতায় এলাম। এ আল্লাহ কি না পারেন, এ আল্লাহ কি না পারেন, এই কথা বলে সবার সামনে তিনি নিজের কপাল থাপড়াতে শুরু করলেন যে আল্লাহ কি না পারেন। কাজেই আমি কিছু কাজ করব, আমি কিছু কাজ করব যেটা আমার মন থেকে আসে, মনে যে কাজগুলো আসে, যে কাজগুলো করা উচিত, আমি কারো দিকে তাকাবো না, কে কি বললো, কে কি সমালোচনা করলো, এটা না, আমার মন থেকে, যেটাকে আমরা বলি এলহাম, আমার মন থেকে যে কাজগুলো আসে, ভালো কাজগুলো, সেই কাজগুলো আমি করব। যাক, এই হলো শেখ হাসিনার অবস্থা। তো সেই দিক থেকে এখন তিনি দিল্লিতে আছেন, এবং দিল্লির মাটিতে বসে তিনি হুমকি দিচ্ছেন যে আমি আমার দল কিভাবে চালাবো, আমার বাংলাদেশে আমি কখন যাব বা না যাব, এটা দিল্লির সিদ্ধান্ত নয়, এটা ভারতের সিদ্ধান্ত নয়, এটা আমার সিদ্ধান্ত। দিল্লির মাটিতে বসে কথা বলে এত সোজা নয়। যেখানে আমরা বাংলাদেশে বসে একজন রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী করমর্দন করে ছবি তুলে সেটা আবার ফেসবুকে দিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, সেখানে শেখ হাসিনা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীকে অ্যালাউ করতেন না তার সাথে দেখা করার জন্য। জন ক্যারি যখন এলেন, মানে শেখ হাসিনার সাথে সমান্তরাল হাঁটবেন, নট লাইক দ্যাট। এবং এই জন ক্যারি, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যিনি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার কথা ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তো সেই জন ক্যারি, এই যে এখন যে ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার মতো লম্বা। তো শেখ হাসিনার পাশে দাঁড়ালে শেখ হাসিনাকে ছোট মনে হবে, এই জন্য সে শেখ হাসিনার পিছিয়ে পিছিয়ে হাঁটা শুরু করলো, এবং হাত কাছুমাছু করে, আপনি ছবিগুলো দেখেন। আর এখন ব্রেন্ট ক্রিস্টেনসেন দেখেন, সে গিয়ে করে কি, ওই যে জন সিনহা বা রক, যে যাকে বলা হয় যারা ওই যে কুস্তি লড়ে, তারা যেভাবে সিনা উঁচু করে প্রতিপক্ষের সামনে যায়, সেইভাবে সিনা উঁচু করে সে সংসদ ভবনে ডেপুটি স্পিকার কায়সার কামাল, ব্যারিস্টার কায়সার কামাল, পররাষ্ট্রমন্ত্রী
খলিলুর রহমান আর শফিকুর রহমান জামাতের, তাদের সামনে যখন যান আর ওই মানুষগুলো যখন সেই গালিভার ট্রাভেলসের দিকে তাকিয়ে থাকেন, কি যে একটা দৃশ্য! আমার কাছে মনে হয় আমেরিকা ইচ্ছা করে এই লোকগুলোকে অপদস্থ করার জন্য এরকম একটা লম্বা চূড়া লোক বাংলাদেশে দিয়েছে। শেখ হাসিনার জমানাতে যদি সে আসতে চাইতে, বিশ্বাস করেন তাকে সে অ্যালাউই করতো না বাংলাদেশে, যে ইউ ক্যানট কাম, এত বড় একটা শরীরের লোক নয়, খাটো খোটো লোকজন দেওয়া আর কি বাংলাদেশে। এই হলো শেখ হাসিনা। সেখানে বসে তিনি বলছেন যে তিনি মরে যাবেন, জেলে যাবেন, ফাঁসিতে চলবেন, তবু বাংলাদেশে আসবেন। সেখানে বসে তিনি বলছেন যে আমি আসবো কি আসবো না সেটা ভারতের সিদ্ধান্ত না, এটা আমার সিদ্ধান্ত। আমার দলে কে সভাপতি হবে এটা আমার ব্যাপার। এমনকি তার ছেলে সজীবদের জয় যে কথাগুলো বলেছেন যে আম্মা সম্ভবত রিটায়ার্ড করবেন, তিনি বলছেন যে নো। তা বোঝার চেষ্টা করেন যে এই বয়সে তার ছেলে তাকে নাড়াতে পারছে না। মানে অনেকে সে লেজ মাথা নাড়ায়, মাথায় লেজ নাড়ায়, শেখ হাসিনা এখনো মাথায় হিসেবে আছেন, কোনো লেজ এখনো পর্যন্ত তাকে নাড়াতে পারেনি। সেটা ওবায়দুল কাদের হোক, সজীব ওয়াজেদ জয় হোক, শেখ হেলাল হোক, শেখ সেলিম হোক, এনিবডি। এই বিপদের সময়ও মানে কেউ বলতে পারছে না যে সব দোষ শেখ হাসিনা, শেখ হাসিনার জন্য আমাদের এই দুরবস্থা। কাজে এই যে সে আছে, আল্লাহ হজরত, আল্লাহর ওলি শেখ হাসিনা, নাকি মতিউর রহমান রেন্টুর সেই শেখ হাসিনা, এটা আপনারাই নিজেরা সিদ্ধান্ত নিন। আসসালামু আলাইকুম।